আমি বিশাল, আর আপনারা শুনছেন রাতের রহস্য। আজ আমি আপনাদের হিন্সডেল হাউসের গল্প শোনাতে যাচ্ছি। নিউ ইয়র্কের অ্যালিগেনি পাহাড়ের কাছে অবস্থিত সেই সাদা ফার্ম হাউসটির কথা, যার দেয়ালগুলো এমন কিছু অভিজ্ঞতা দেখেছে আর সহ্য করেছে যে এই ঘটনা আমেরিকার সবচেয়ে আলোচিত ও নথিবদ্ধ অতীন্দ্রিয় ঘটনার মধ্যে একটি হয়ে আছে। এই গল্পটি হলো ড্যান্ডি পরিবারের, ক্লেয়ার ও ফিল ড্যান্ডি এবং তাদের ছেলেমেয়েদের, যারা শহরের ব্যস্ত জীবন ছেড়ে 1970-এর দশকে এখানে এক সুখের জীবনের আশায় এসেছিলেন, কিন্তু তাদের সেই স্বপ্ন খুব দ্রুত এক অতীন্দ্রিয় দুঃস্বপ্নে পরিণত হল। ড্যান্ডি পরিবার যখন বাড়িটা দেখেছিল, তখন সেটা 100 বছরেরও বেশি পুরনো ছিল। 8 একর জমির ওপর তৈরি এই বাড়িটা চারদিক থেকে ঘন জঙ্গলে ঘেরা ছিল। বাড়ির পুরনো কাঠের কাজ ক্লেয়ারকে প্রথম দেখাতেই এক গভীর আকর্ষণ অনুভব করিয়েছিল, যেন তিনি নিজের পুরনো বাড়িতেই ফিরে এসেছেন। কিন্তু সিঁড়ির নিচে তৈরি ছোট্ট জায়গাটা, সেই ক্রল স্পেসটি ক্লেয়ারের কাছেও অদ্ভুত লেগেছিল। দরজাটা আটকে যেত, ভেতরে একটা পুরনো ফায়ারপ্লেস ছিল, আর জায়গাটা বাড়ির অন্য অংশের মতো ছিল না, অন্ধকার, দম বন্ধ করা আর পরিত্যক্ত। ওই জায়গা থেকে একটা অদ্ভুত পচা মাংসের মতো গন্ধ আসছিল। তবে এই প্রাথমিক অস্বস্তির পরেও পরিবার বাড়িটা কিনেছিল। বাড়িতে আসার দিন যখন ক্লেয়ারের ভাই দরজা খুললেন, তখন এক ঝাঁক মশা আর মাছির ঝাঁক তার মুখের উপর চলে এলো। বসার ঘরের মেঝেতে শত শত মরা মাছি ছড়িয়েছিল, আর জানলায় শত শত বিবিত মাছি আটকে ছিল। আর এটা সেই ঋতুতে একদমই স্বাভাবিক ছিল না। পোকা দূর করার বিশেষজ্ঞও বলেছিলেন যে এটা খুবই অদ্ভুত। পোকা দূর করার পর পরিবারটা সেখানে থাকার চেষ্টা করল। প্রথমে শান্তিই ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি সব বদলে যেতে লাগলো। একদিন তাদের ছেলে মাইক তার বন্ধুর সাথে জঙ্গলে ছিল। তারা দেখল একটা ছেলে হাতে রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সে ছিল স্বচ্ছ, আর তার অর্ধেক মাথা নেই। ছেলেটা হ্রদের কাছে গেল আর চোখের পলকে গায়েব হয়ে গেল। বাচ্চারা ভয়ে দৌড়ে পালালো, কিন্তু ক্লেয়ার প্রথমে এটাকে শিশুদের কল্পনা ভেবেছিলেন। এরপর ক্লেয়ার নিজে জঙ্গলে হাঁটতে বেরোলেন। তার চারপাশে কোনো উৎস ছাড়াই মন্ত্রপাঠের মতো আওয়াজ ভেসে আসতে লাগল, যেন কোনো অদৃষ্ট ভিড় প্রার্থনা করছে। তার কুকুর ম্যাডিসন ঘড়ঘড় করে উঠল আর বাড়ির দিকে ছুটে গেল। কুকুররা প্রায়ই কিছু অনুভব করতে পারে। ক্লেয়ারের স্বামীও এটাকে গ্রামের আওয়াজ ভেবেছিলেন, কিন্তু ঘটনাগুলো বাড়তে লাগল। হাওয়ায় ঠান্ডা বাতাস অনুভব করা, হঠাৎ করে জানলাগুলো সজোরে বন্ধ হয়ে যাওয়া, তাক থেকে বাক্সগুলো নিজে থেকে সরে যাওয়া, আর একটা বাক্স হঠাৎ ক্লেয়ারের বুকে এসে লাগা, এগুলো সব পোল্টারকাইস্টের মতো ঘটনা ছিল। এক রাতে রান্নাঘরের কাঁচি বাতাসে উড়ে গেল আর মাইকের ঠিক সামনে পড়ল, যদিও সেখানে কেউ ছিল না। ভয়ে ক্লেয়ার সেন্ট বোনাভেঞ্চার বিশ্ববিদ্যালয়ের স্থানীয় পুরোহিত ফাদার অ্যালফন্সের কাছে সাহায্য চাইলেন। ফাদার অ্যালফন্স 13 এপ্রিল 1975-এ বাড়িটা শুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন। যেই তিনি প্রার্থনা শুরু করলেন, পুরো বাড়িতে ভয়ঙ্কর কান্না ও গোঙানির শব্দ প্রতিধ্বনিত হতে লাগল, যেন শত শত মানুষ একসাথে যন্ত্রণায় আছে। হাওয়ায় পোড়া গন্ধও ছড়িয়ে পড়ল, যেন কিছু জ্বলছে। যখন তিনি ক্রল স্পেসের কাছে প্রার্থনা করলেন, তখন কার্যকলাপ চরমে পৌঁছালো। ভয়ঙ্কর চিৎকার শোনা গেল, যেন কাউকে জোর করে বের করা হচ্ছে। কিন্তু তারপর হঠাৎ সব শান্ত হয়ে গেল। পরিবারের মনে হলো হয়তো খারাপ ছায়াটা চলে গেছে। এই শান্তি মাত্র 3 মাস স্থায়ী হয়েছিল। 3 মাস পর ভয় আরও ভয়ঙ্কর রূপে ফিরে এলো। ক্লেয়ার দেয়ালের ভেতর থেকে খটখট শব্দ আর ফিসফিসানি শুনতে পেলেন, যা কখনো কখনো তার নাম ধরে ডাকত, যেন কেউ তাকে পাগল করার চেষ্টা করছে। এক রাতে ক্রল স্পেসের দিকে হাঁটা একটা ছোট্ট মেয়ের ছায়া দেখলেন। ভয়ে তিনি দরজা বন্ধ করে দিলেন, কিন্তু সেই ছায়াটি দরজার অন্য পাশ থেকে ধাক্কা দিতে লাগলো। ক্লেয়ার ভয়ে ভয়েও ক্রল স্পেসের দরজা খুলে ভেতরে গেলেন। ভেতরটা একদম ফাঁকা ছিল। তার মেয়ে টিনার ঘুম গভীর ছিল। কিন্তু পরের দিন সকালে যখন টিনা আয়নায় চুল আছাড়াচ্ছিল, তখন দেখল তার পিছনে একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। টিনা ঘুরে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। কেবল আয়নার ভেতরে মেয়েটা তখনও ছিল, ঢোলা মুখ আর চোখ দুটো নেই। টিনা চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। মাইকও বাড়ির পরিবেশের কারণে প্রভাবিত ছিল। পরে তার সাথে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে, যখন তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটা গভীর গর্তে পড়ে যায়। তাকে হাসপাতালে জরুরি অস্ত্রোপচার করাতে হয়। 2 সপ্তাহ কোমাতে ছিল, আর বারবার বলতো যে গাড়িতে তার সাথে অন্য কেউ ছিল, কোনো অদৃশ্য শক্তি যা গাড়িটা ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু পুলিশ আর গাড়িতে কাউকে খুঁজে পায়নি। কয়েক মাসের মধ্যেই মাইক ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, কিন্তু তার সেই ঘটনার কোনো স্মৃতি রইল না। পরিবারের বিশ্বাস ছিল যে এটাই সেই অশুভ শক্তি যা তাদের ছেলেমেয়েদের লক্ষ্য পড়েছিল। পরিবার আবার ফাদার অ্যালফন্স আর অতীন্দ্রিয় গবেষক অ্যালেক্স ট্যানেন্সকে ডাকলেন। অ্যালেক্সের অতীন্দ্রিয় গবেষণা সম্পর্কে অভিজ্ঞতা ছিল। তিনি ক্রল স্পেসে পা রাখতেই সেখানে অনেকগুলো মৃতদেহ একটার উপর একটা রাখা দেখতে পেলেন।
তার চোখের সামনে একই জায়গায় 7 থেকে 8টা মৃতদেহ পড়েছিল, যেন কেউ সেগুলোকে তড়িঘড়ি করে লুকিয়ে রেখেছে। অ্যালেসের ধারণা ছিল যে বাড়িতে অনেকগুলো মৃত্যু হয়েছে, হয়তো কিছু স্বাভাবিক মৃত্যু আর কিছু খুন। তিনি অনুমান করেন যে বাড়িটা আগে কোনো স্টেজ কোচ বা সরাইয়ের কাছে ছিল, আর ক্রিমিনালরা যাত্রীদের মেরে মৃতদেহগুলো ক্রল স্পেসে রেখে দিয়েছিল। অ্যালেস বলেছিলেন যে এখানে অন্তত 7টা আত্মা আটকে আছে, আর এর মধ্যে একটা খুবই শক্তিশালী বিদ্বেষপূর্ণ একটা মহিলার আত্মা মূল কারণ হতে পারে। সেই মহিলাটা তার জায়গা নিয়ে এতটাই অধিকারপরায়ণ ছিল যে সে প্রত্যেক নতুন আগন্তুককে তাড়িয়ে দিতে চাইত। অ্যালেক্স, ফাদার আর পরিবার মিলে শুদ্ধিকরণ আর প্রার্থনা করল। এবার ফাদার এক্সরসিজমের কিছু মন্ত্র তার প্রার্থনার মধ্যে যোগ করলেন, যাতে শক্তি বাড়ে। এটা একটা বড় পদক্ষেপ ছিল, আর এই নিয়ম পালনের সময় বাড়িটা সত্যি সত্যি কেঁপে উঠেছিল। ভয়ঙ্কর গোঙানির শব্দ আগের থেকেও তীব্র হয়েছিল। কিন্তু যখন অনুষ্ঠানটা শেষ হলো, তখন কিছু সময়ের জন্য বাড়িতে সেই শান্তি অনুভব হলো, যেটা প্রথমবার বাড়িটা কেনার সময় ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক 3 মাস পর সেই একই ঘটনাগুলো আবার ফিরে এলো, আর ড্যান্ডি পরিবার হাল ছেড়ে দিল। বাড়িটা বিক্রি করা যায়নি, আর্থিক সংকট, দেউলিয়া হয়ে যাওয়া, আর অবশেষে ফিল আর ক্লেয়ারের বিবাহ বিচ্ছেদ হলো। তাদের সেই স্বপ্নটা একটা দুঃখজনক সমাপ্তিতে শেষ হলো। ক্লেয়ার ড্যান্ডি পরে তার বই একোজ অফ আ হন্টিং লিখেছিলেন, একটা দলিল সেই দিনগুলোর যন্ত্রণার সাক্ষী। এখানে আরও একটা দিক আছে, এই লোকাল মিথ, ইতিহাস আর পরবর্তী সময়ে হওয়া তদন্তগুলো। কিছু মানুষ বলেছিল যে বাড়িটা কোনো আদিবাসী আমেরিকান কবরস্থানের উপর তৈরি, কিন্তু নথিপত্র আর গবেষকরা এর কোনো পাকা প্রমাণ পায়নি। স্টেজ কোচ সরাইয়ের কাহিনীরও কিছুটা ভিত্তি আছে। পাশের পুরনো রাস্তার কিছু ঐতিহাসিক প্রতিবেদন এই দিকে ইঙ্গিত করে, তবে এটাও পরিষ্কারভাবে কোনো পাকা প্রমাণ দেয় না। কিছু মানুষের ধারণা যে এলাকার পুরনো খুনাকাণ্ড আর 2000 সালের হওয়া খুনাকাণ্ড, করাত দিয়ে মেরে ফেলার মতো ঘটনাগুলো এই জায়গাটার কালো ইতিহাসকে আরও গভীর করেছে। কিছু দাবি, যেমন কোনো এলিজাবেথ নামের গর্ভবতী মহিলাকে ফাঁসিতে ঝোলানো বা কোনো বিশেষ কবরস্থান থাকার কথা, এগুলো কোনো নথিতে পূর্ণভাবে প্রমাণিত হয়নি, তাই এগুলো গুজব আর মিথের মধ্যেই রয়ে গেছে। পরবর্তী বছরগুলোতে ওই বাড়িটার আলোচনা কমেনি। এড আর লরেন ওয়ারেনও এই ঘটনা তদন্ত করতে এসেছিলেন, আর তারাও বলেছিলেন যে বাড়িতে শুধু দিগ্ভ্রান্ত আত্মা নয়, বরং আরও ম্যালেভেলেন্ট, দখলকারী আর অমানবিক আত্মা উপস্থিত আছে। এক ধরনের অদ্ভুত শিকারী মানসিকতা যা জায়গাটার ওপর কর্তৃত্ব করে। অদ্ভুত ঘটনা যেমন অডস, আলোর গোলা, হঠাৎ করে ইলেকট্রনিক যন্ত্রের খারাপ হয়ে যাওয়া, ক্যামেরার ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া, এই ধরনের প্রতিবেদন বারবার এসেছে। মানুষ বলে যে সেখানে কিছু হটস্পট আছে। ওপরের ঘরটা, যাকে মেরির ঘর বলা হয়, লাউরার ঘর, নিচের বসার ঘর, আর বেসমেন্টের সিঁড়িগুলো, যেখানে ভারী চাপের অনুভূতি আর স্পর্শের মতো অভিজ্ঞতাগুলো সাধারণ ছিল। কিছু মানুষ মুখে রক্তের মতো স্বাদ, পিঠে চাপ, হঠাৎ আলো দেখতে পায়, আর কিছু স্থানীয় মানুষ এগুলোকে শেয়াল বা ববক্যাটের মতো বন্যপ্রাণীর আওয়াজ বা ফাঁকা বাড়ির ভুতুরে শ্বাসঘোজের ভলো বলে ব্যাখ্যা করে। সময়ের সাথেই বাড়িটার অনেক গণমাধ্যম অনুষ্ঠান আর টিভি শোতেও এসেছে। প্যারানর্মাল ল্যাকডাউন আর আ হন্টিংয়ের মতো শো এটাকে আরও দর্শকদের সামনে এনেছে। বছরের পর বছর বাড়িটা পরিত্যক্ত ছিল, আর 2015 সালে এটা ড্যানিয়েল ক্লাউসের কাছে আসে। তিনি নিজেও অতীন্দ্রিয় ঘটনাগুলোতে আগ্রহী একজন ব্যক্তি। তিনি বাড়িটা সারাই করান, আর এটাকে একটা অতীন্দ্রিয় গবেষণা কেন্দ্র আর পর্যটন কেন্দ্র হিসাবে খুলে দেন, রাত কাটানোর প্যাকেজ, দিনের ট্যুর আর বিশেষ অনুষ্ঠানের সাথে। কিছু মানুষ রাত কাটাতে আসে, কিছু অনুসন্ধানী দল আসে, আর তাদের অভিজ্ঞতাগুলো মিশ্র ধরনের হয়। কেউ তীব্র অভিজ্ঞতা জানান, কেউ বা স্বাভাবিক বলেন। কিন্তু প্রশ্নটা থেকে যায়, এর কারণ কি? কিছু তত্ত্ব আছে। একটা হলো যে এই জায়গাটা অবশিষ্ট শক্তি আর বুদ্ধিমান আত্মার একটা মিশ্রণ। কিছু ঘটনা বারবার ঘটে, যেন একটা রেকর্ডিং বাজছে। অন্যদিকে একটা সচেতন শক্তিও আছে যা মানুষের উপস্থিতিতে প্রতিক্রিয়া করে। কিছু মানুষের বিশ্বাস যে এখানকার মাটির রাসায়নিক গঠন বা চুনাপাথরের ভিত্তি ইএমএফ লেভেল বাড়িয়ে দেয়, যা মানুষকে বিভ্রমের মতো অনুভব করতে পারে। আর কিছু মানুষ বলে যে এখানকার মাটি বহু শতাব্দীর দুঃখ শোষণ করে রেখেছে, আর এখন সেই নেতিবাচক শক্তি বাইরে বের করে দিচ্ছে। আর ওয়ারেন আর ফাদার ট্রেবল্ডের বিশ্বাস ছিল যে এই জায়গাটা কোনো অমানবিক, বিদ্বেষপূর্ণ আত্মার সাথে যুক্ত, এক ধরনের নন হিউম্যান স্পিরিট যা সবসময় এই মাটির সাথেই যুক্ত ছিল। পকেদাত সত্যিটাই সবকিছুরই একটা মিশ্রণ, ইতিহাস, মিথ, বাস্তব ঘটনা আর মানুষের অনুভূতি। আর এই মিশ্রণটাই হিন্সডেল হাউসকে একটা অমীমাংসিত রহস্য করে রেখে গেছে। আজ আমি আপনাদের সেটাই বলেছি যা নথিপত্র, তদন্ত, সাক্ষ্য আর ক্লেয়ার আর অন্য মানুষের প্রতিবেদনে লেখা আছে। ক্রল স্পেসের ফায়ারপ্লেস, মরা পোকার ঝাঁক, স্বচ্ছ ছেলেটার দৃশ্য, জঙ্গল থেকে আসা মন্ত্রপাঠের মতো আওয়াজ, ফাদার আলফন্সের প্রথম শুদ্ধিকরণ 13 এপ্রিল 1975,
তারপরে 3 মাসের শান্তি আর তারপর তীব্রভাবে ফিরে আসা, অ্যালেক্স টেনেন্সের দেখা স্ট্যাকড কর্পসেস, 7টা আটকে থাকা আত্মার অনুমান, এড আর লরেন ওয়ারেনের প্রতিবেদন, মাইকের দুর্ঘটনার দীর্ঘ সংবেদনশীলতা, ক্লেয়ারের বই একোজ অফ আ হন্টিং, আর শেষে বাড়িটা ড্যানিয়েল ক্লাউসের মাধ্যমে কেনা হওয়া আর আজকের অতীন্দ্রিয় গবেষণার পর্যটন কেন্দ্র। এইসব মিলেই হিন্সডেল হাউসের গল্প তৈরি হয়। এমন একটা গল্প যা ভয়ও দেখায় আর ভাবতে বাধ্য করে যে কিছু জায়গা কি সত্যিই তাদের অতীতের বোঝা এভাবেই বয়ে বেড়ায়। শোনার জন্য ধন্যবাদ। আপনি শুনছিলেন রাতের রহস্য। প্রতি শুক্রবার শুনুন বিশালের গম্ভীর কণ্ঠে, আর প্রতি শনিবার তেজস্বিনীর শিহরণ জাগানো কণ্ঠে, শুধুমাত্র ইউটিউবে রাতের রহস্য।